ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট বা অ্যানুয়াল এক্সামের গণিতের সাজেশনস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তোমরা তো দেখেইছো তোমাদের আগের দুটো পরীক্ষাতে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাতে আমি মাত্র কিছুগুলো করে প্রশ্নই সাজেশনসে দিয়েছিলাম এবং ঠিক সেই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষাতে কমন পেয়েছিলে। এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষাতেও ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গণিতের জ্যামিতির অংশগুলোর থেকে স্পেশাল সাজেশনস ভিডিও। নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পরীক্ষায় সাফল্য লাভের জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং এই প্রত্যেকটি ভিডিওই তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর গণিতের জ্যামিতির অংশগুলোর থেকে থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় যে সমস্ত জ্যামিতিক প্রশ্ন, উপপাদ্য, উপপাদ্যের প্রয়োগ এবং সম্পাদ্যগুলো থাকে সেই প্রত্যেকটি অংশ নিয়ে ডিটেলসে আলোচনা করব। এছাড়া তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের আরও দুটো সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে, যেখানে পাটিগণিত, বীজগণিত এবং রাশি বিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকেই সমস্ত রকম অঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং বিজ্ঞানেরও দুটো সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে, যেখানে প্রায় সমস্ত অধ্যায়গুলো নিয়েই ডিটেলসে আলোচনা করেছি। তাই তোমাদের মধ্য থেকে যারা এখনো সেই সাজেশনস ভিডিওগুলো দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, সেখানে থার্ড ইউনিট টেস্ট সাজেশনস বলে একটা ফোল্ডার পেয়ে যাবে। সেই ফোল্ডারের মধ্যে পরপর প্রত্যেকটি সাজেশনস ভিডিও পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি সেই সাজেশনস ভিডিওগুলোর লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এবং এই প্রত্যেকটি সাজেশনস ভিডিওই তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। তাছাড়া তোমাদের গণিতের অনেকগুলো অধ্যায় নিয়েই আমি ডিটেলসে আলোচনা করেছি, কিভাবে সেই অধ্যায়ের অঙ্কগুলো সহজে করা যায়, কিভাবে সেই অধ্যায়ের প্রত্যেকটা সূত্রকে সহজে মনে রাখা যায়। তাই কোনো অধ্যায় সম্পর্কে যদি তোমার অসুবিধে থাকে তাহলে অবশ্যই চলে যাও প্লেলিস্টে, সেখানে সেই ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। প্রত্যেকটি ভিডিওই সেখানে মনোযোগ সহকারে দেখতে থাকো, দেখবে অঙ্ক সম্পর্কে তোমার ভয় দূর হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্কই তোমার কাছে সহজ মনে হবে। অ্যানুয়াল এক্সামের জ্যামিতির সাজেশনসটা দেওয়ার আগে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা কিন্তু বাকি দুটো পরীক্ষার থেকে অনেকটাই আলাদা, কারণ এই পরীক্ষাতে সিলেবাস অনেকটাই বেশি থাকে এবং এই পরীক্ষাতে আলাদা অ্যান্সার শিটের ওপর অ্যান্সারগুলো লিখতে হয়। অ্যান্সার শিটে অ্যান্সার লেখার নিয়মগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার জানা সত্ত্বেও তুমি গুছিয়ে অ্যান্সারগুলো লিখতেই পারবে না। এর ফলে পরীক্ষাতে কম নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর জন্য যারা আগের দুটো ভিডিও দেখোনি তারা অবশ্যই সেই ভিডিও দুটো দেখে নাও, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি কিভাবে অ্যান্সার শিটে অ্যান্সারগুলো লিখতে হয়, কিভাবে পরীক্ষার সময় অ্যান্সারগুলো লিখলে পরীক্ষাতে বেশি নম্বর পাওয়া যায়। তোমাদের থার্ড ইউনিট টেস্টের গণিতে কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ গণিতের সিলেবাসটা স্কুল থেকে জেনে নিয়েছো তো? কারণ আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই সিলেবাসও আলাদা আলাদা হতে পারে। তাই অবশ্যই সিলেবাসটা তোমরা স্কুল থেকেই জেনে নেবে। আজকের ভিডিওতে জ্যামিতির অংশগুলোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেব। তার আগে আমরা দেখে নেব জ্যামিতির কোন অংশ থেকে কি রকম প্রশ্ন থাকে, অর্থাৎ জ্যামিতির নম্বর বিভাজন। জ্যামিতির থেকে প্রথমেই থাকে দুটো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন, এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 2 মার্কস। তারপর থাকে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন, এখান থেকে পেয়ে যাচ্ছ 2 2 4 মার্কস। তারপর দেখো জ্যামিতির থেকে বেশিরভাগ প্রশ্নটাই যেখান থেকে থাকে 4টি উপপাদ্য দেওয়া থাকে, 2টি উপপাদ্য করতে হবে, প্রত্যেকটি উপপাদ্যের মার্কস হচ্ছে 5 মার্কস। এখান থেকেই তোমরা পেয়ে যাচ্ছ 5 2 10 মার্কস। এর আগের পরীক্ষাতেই অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাতেই তোমাদের উপপাদ্য ছিল। তোমাদের মধ্য থেকে নিশ্চয়ই বেশিরভাগই জানো কিভাবে একটা উপপাদ্যকে লিখতে হয়, উপপাদ্য লেখার নিয়মগুলো। কিন্তু এখনো যারা জানো না কিভাবে একটা উপপাদ্য লিখতে হয় তারা অবশ্যই ক্লাস 8-এর প্লেলিস্টে চলে যাও, সেখানে তোমরা জ্যামিতির ফোল্ডারের মধ্যেই পেয়ে যাবে কিভাবে একটা উপপাদ্যকে লিখতে হয়, কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে একটা উপপাদ্য লেখার জন্য। উপপাদ্য লেখার সেই ভিডিওটা দেখে নাও, তাহলে পুরো ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং সহজেই তুমি যে কোনো উপপাদ্যকেই লিখতে পারবে। তারপর থাকে উপপাদ্যের প্রয়োগ, অর্থাৎ এক্সট্রা উপপাদ্য। দুটো উপপাদ্যের প্রয়োগ দেওয়া থাকে, একটা করতে হয়, এখান থেকে পেয়ে যাচ্ছ 3 মার্কস।
এবং জ্যামিতির থেকে আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে দুটো সম্পাদ্য দেওয়া থাকবে, একটা সম্পাদ্য করতে হবে। এখান থেকে পেয়ে যাচ্ছ মোট 4 মার্কস। তাহলে দেখো, এখান থেকে জ্যামিতিতে পেয়ে যাচ্ছ 17 নাম্বার, আর এখান থেকে পেয়ে যাচ্ছ 4 আর 2 6, অর্থাৎ 23 মার্কস থাকছে তোমাদের জ্যামিতির থেকে। এই পরীক্ষাতে জ্যামিতির থেকে দেখো অনেকটাই নম্বর আছে। আবার জ্যামিতির অধ্যায়গুলো খুবই সহজ সহজ অধ্যায় এবং খুব কম অধ্যায় আছে। তাছাড়া জ্যামিতির প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন থাকে না। আবার যে সমস্ত অধ্যায়গুলো থেকে প্রশ্ন থাকে, সেই অধ্যায়গুলোর থেকেও আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেব। দেখবে তার মধ্য থেকেই তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশ ভালো করে দেখতে থাকো, এবং যে সমস্ত অংশগুলো আমি তোমাদের প্র্যাকটিস করার কথা বলছি, এইগুলো যদি তোমরা মন দিয়ে প্র্যাকটিস করতে পারো, তাহলে অবশ্যই 23-এর মধ্যে 23 নম্বরই কিন্তু জ্যামিতির থেকে তোমরা পেয়ে যাবে। সাজেশনসটা দেখার আগে জ্যামিতির অধ্যায়গুলো দেখে নাও। অধ্যায় 6 পূরক কোণ, অধ্যায় 7 বিপ্রতীপ কোণ, অধ্যায় 8 সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, অধ্যায় 9 ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক, অধ্যায় 16 ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই, অধ্যায় 20 জ্যামিতিক প্রমাণ। তারপর যে তিনটি অধ্যায় আছে, অর্থাৎ অধ্যায় 21, 22 এবং 23, এই তিনটি অধ্যায় হচ্ছে সম্পাদ্যের অধ্যায়, অর্থাৎ এখান থেকে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন করতে দেওয়া থাকে। তোমাদের এই যে জ্যামিতির 9টি অধ্যায় আছে, তার মধ্য থেকে অনেকগুলো অধ্যায় নিয়েই আমি ডিটেলসে আলোচনা করেছি, কিভাবে সেই অধ্যায়টা সহজে মনে রাখা যায়, এবং সেই অধ্যায়ের বিভিন্ন অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। তাই যাদের ক্ষেত্রে জ্যামিতি সম্পর্কে অসুবিধে আছে, যাদের জ্যামিতি বোঝার ক্ষেত্রে অসুবিধে আছে, তারা অবশ্যই ক্লাস 8-এর প্লেলিস্টে চলে যাও। সেখানে প্রত্যেকটা ভিডিওই পর পর পেয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকো, এবং অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। এছাড়া তোমরা তো জানোই বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই সিলেবাসও আলাদা আলাদা, অর্থাৎ প্রত্যেকটা স্কুলের সমস্ত অধ্যায়গুলোর থেকে প্রশ্ন নাও থাকতে পারে। তাই আমি মনে করো যদি এই 6 নম্বর অধ্যায়টা নিয়ে সাজেশনস দিই, এবং কোনো স্কুলে যদি এই 6 নম্বর অধ্যায়টা না থাকে, তখন তোমরা কি করবে, ভিডিওটা কিছুটা এগিয়ে নিয়ে যাবে। তারপর আমি এই হয়তো 7 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। যদি তোমাদের 7 নম্বর অধ্যায়টা থাকে, তাহলে তোমরা সেইখান থেকে ভিডিওটা দেখবে। বোঝা গিয়েছে আমি কি বলতে চাইছি? যাদের যে অধ্যায়টা আছে, তারা সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে থাকবে, এবং যাদের পুরো সিলেবাসটাই আছে, তারা অবশ্যই এরপর থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এখন তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে নাও, এবং পাশে অবশ্যই গণিত বইটাকেও রেখে নাও, কারণ কোনো কোনো অধ্যায়ের আমি প্রশ্নগুলো বলে দেবো, তোমরা সেইগুলো লিখে নেবে। আবার কিছু কিছু অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বই থেকেই দাগ দিয়ে দেবো, তোমরা সেখানেই দাগ দিয়ে নেবে। আজকের ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব জ্যামিতির থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত, অর্থাৎ 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নগুলো এসে থাকে। তোমরা বের করে নাও 65 পাতায় অধ্যায় 6 পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। জ্যামিতির অধ্যায়গুলোর থেকে সাজেশনস দেওয়ার আগে তোমরা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, সেটা হচ্ছে জ্যামিতির প্রত্যেকটা অধ্যায়ই কিন্তু গুরুত্বপূর্ণ। ক্লাস 8-এর পরীক্ষাতে জ্যামিতির এই অধ্যায়গুলোর থেকে তো প্রশ্ন থাকবেই। তাছাড়া পরবর্তী ক্লাসগুলোতে, অর্থাৎ ক্লাস 9-10-এও এই অধ্যায়গুলো রিলেটেড অনেক কিছুই জ্যামিতিক প্রশ্ন থাকে। অর্থাৎ এই অধ্যায়গুলো যদি না জানা থাকে, তখন জ্যামিতির সেই টপিকগুলো বোঝার ক্ষেত্রে অসুবিধে হতে পারে। তাই অবশ্যই সাজেশনসের বাইরেও প্রত্যেকটা অধ্যায় ধ্যান দিয়ে পড়বে, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটি টপিককে বুঝবে। যদি বোঝার ক্ষেত্রে অসুবিধে থাকে, অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও, অথবা প্লেলিস্টেও চলে যাও, সেখানে অনেকগুলো অধ্যায় নিয়েই আমি ডিটেলসে আলোচনা করেছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। পূরক কোণ এই অধ্যায়টির থেকে সাধারণত বেশিরভাগ স্কুলের পরীক্ষাতেই কোনো প্রশ্ন থাকে না বললেই চলে, কিন্তু তোমরা তো জানোই বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয়। তাই কোনো কোনো স্কুলের পরীক্ষাতে এই অধ্যায়টির থেকে প্রশ্ন থাকতেও পারে, যদিও সেই প্রশ্নগুলি হবে 1 মার্কসেরই। তাই এখান থেকে আমরা শুধুমাত্র 1 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দেখে নেব। প্রথম প্রশ্নটা দেখো, 48 ডিগ্রি কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের সমষ্টি কত? খুব সহজ একটা অঙ্ক। 48 ডিগ্রি কোণের পূরক কোণ, তাহলে 90 ডিগ্রির থেকে 48কে বাদ দিয়ে দাও, তাহলে পূরক কোণটা পেয়ে যাবে। একইভাবে সম্পূরক কোণটাও বের করে নাও, অর্থাৎ 180 ডিগ্রির থেকে 48 ডিগ্রিকে বাদ দিয়ে দাও। তারপর যে দুটো তোমরা কোণগুলো পেলে, সেই দুটো কোণের যোগ করে দাও, অ্যান্সার চলে আসবে। এখন তোমরা গণিত বইয়ের 70 পাতা বের করে নাও, সেখানে কোষে দেখি 6-এ চলে এসো। 1 মার্কসের জন্য এখান থেকে 1-এর দাগের অঙ্কগুলো দেখে রাখবে, খুব সহজ অঙ্ক। এখান থেকে কিরকম প্রশ্ন থাকবে?
বলা থাকতে পারে যে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে, সত্য নাকি মিথ্যা? এর উত্তর হবে সত্য। আবার বলা থাকতে পারে যে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে, এটা সত্য নাকি মিথ্যা? এর উত্তর হবে মিথ্যা। এখান থেকে কি রকমের প্রশ্ন থাকে সেটা তোমরা বুঝতে পেরেছো? তাহলে এই অধ্যায়টির থেকে এই যে প্রশ্নটা বললাম এটা এবং কোষে দেখি 6-এর 1-এর দাগের গুলো দেখে নিলেই হবে। তারপর তোমাদের যে দুটি অধ্যায় আছে অর্থাৎ অধ্যায় 7 বিপ্রতীপ কোণের ধারণা এবং অধ্যায় 8 সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, এই দুটি অধ্যায় থেকে থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় প্রশ্ন থাকে না বললেই চলে। তাই এই দুটি অধ্যায় থেকে আমি কোনো প্রশ্ন দিচ্ছি না। যদি তোমাদের স্কুলে বা টিউশনিতে কোনো প্রশ্ন দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলো করে নিও। এরপর আমরা আলোচনা করব জ্যামিতির পরবর্তী অধ্যায় 91 পাতায় অধ্যায় 9 ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন সাধারণত কমই থাকে এবং 1 মার্কসের প্রশ্ন থাকেই না, 2 মার্কসের প্রশ্নই এসে থাকে। তাই এই অধ্যায়টির থেকে আমি একটা মাত্র 2 মার্কসের প্রশ্ন দিচ্ছি, সেটা ভালো করে প্র্যাকটিস করে নাও। অবশ্যই তার মধ্য থেকেই কমন পেয়ে যাবে। তোমরা বের করে নাও 94 পাতা, এই পাতার ওপরের দিকে চলে এসো। এখানে প্রয়োগ 1-এ যে জ্যামিতিক প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা তোমরা দেখে রাখবে। কি বলেছে? চিত্রে এবি এবং এসি এই দুটো বাহু পরস্পর সমান এবং কোণ বিএসি এটার মান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এবং কোণ এসিবি এর মান কত? যেহেতু ত্রিভুজের এই দুটো বাহু সমান তাহলে তাদের বিপরীত যে কোণগুলো আছে অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা এরাও পরস্পর সমান হবে। আমরা মনে করছি এই দুটি কোণ হচ্ছে এক্স ডিগ্রি করে। এখন এই তিনটি কোণকে যোগ করে দাও, এই তিনটি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এরপর সমাধানের সাহায্যে এই এক্স এর মানটা বের করে নাও। তোমরা নিশ্চয়ই সমাধানের সাহায্যে সহজেই এক্স এর মানটা নির্ণয় করতে পারবে, কিন্তু যাদের ক্ষেত্রে সমাধানের অঙ্কগুলো করার ক্ষেত্রে অসুবিধে আছে তারা অবশ্যই ক্লাস 8 এর প্লে লিস্টে চলে যাও। সেখানে আমি সমাধানের অঙ্কগুলো নিয়েও আলোচনা করেছি, কিভাবে মাত্র 3টি নিয়ম যদি তুমি জানো তাহলেই যে কোনো সমাধান সহজেই করতে পারবে। তাই সেই ভিডিওগুলো যদি দেখে নাও তাহলে সমাধান সম্পর্কে তোমার ধারণা আরো বেশি পরিষ্কার হবে এবং সহজেই যে কোনো সমাধান তোমরা করতে পারবে। এখান থেকে 94 পাতায় এই প্রয়োগ 1টা দেখে নিলেই হবে। এরপর আমরা আলোচনা করব জ্যামিতির পরবর্তী অধ্যায় 143 পাতায় অধ্যায় 16 ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। সবাই এই অধ্যায়টা বের করে নিয়েছো তো? এখন আমরা দেখে নেব এখান থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নগুলো। চলে এসো 148 পাতায়, এই পাতার ওপরের দিকে চলে এসো। এখানে যে জ্যামিতিক প্রশ্নটা আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন সময়ে পরীক্ষায় থাকেই, তাই খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবে। চিত্রে কোণ এসিডি 114 ডিগ্রি এবং কোণ এবিসি হাফ কোণ বিএসি, অর্থাৎ এই কোণটা এই কোণ বিএসির অর্ধেক। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির মান কত? কিভাবে ত্রিভুজ এবিসির কোণগুলো নির্ণয় করবে? এখানে লক্ষ্য করো, কোণ এসিডি এটা দেওয়া আছে, এই কোণটা হচ্ছে 114 ডিগ্রি এবং বিডি যেটা সেটা হচ্ছে একটা সরল রেখা এবং এসি হচ্ছে একটা রশ্মি। তাহলে সরল রেখার উপর যদি কোনো রশ্মি দণ্ডায়মান থাকে তাহলে এই যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির থেকে যদি তুমি 114 ডিগ্রি বিয়োগ দাও তাহলেই এই কোণ সিটা পেয়ে যাবে, অর্থাৎ কোণ সি এর মান হচ্ছে 66 ডিগ্রি। আবার উপপাদ্য 7 অনুযায়ী ত্রিভুজের যে বহিস্থ কোণ উৎপন্ন হয় অর্থাৎ এই কোণটা, সেই কোণটা কি হয়? ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দুটির অর্থাৎ এই কোণ এ এবং কোণ বি এর সমষ্টির সমান। তাহলে কোণ এ এবং কোণ বি এর যোগফল কত হবে? 114 ডিগ্রি। প্রশ্নে আরো একটা তথ্য দেওয়া আছে যে কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা এই কোণের অর্ধেক। তাহলে যদি এই কোণটা এক্স ডিগ্রি হয় এটা কত হবে বলো তো? 2x ডিগ্রি। তাহলে এক্স প্লাস 2x সমান 114 করে দাও, তারপর সমাধানের সাহায্যে ইজিলি এক্স এর মানটা পেয়ে যাবে। এক্স এর মান যা হবে তার সঙ্গে 2 গুণ করে দিলেই কোণ বিএসির মানও পেয়ে যাবে। কিভাবে এই অঙ্কটা করতে হবে সেটা বোঝা গিয়েছে। এখন তোমরা খাতার মধ্যে একটা প্রশ্ন লিখে নাও, অনেক সময় এই প্রশ্নটা একটু আলাদাভাবেও থাকতে পারে। ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ কোণ এসিডি সমান 130 ডিগ্রি এবং কোণ এবিসি সমান 2/3 কোণ বিএসি। তাহলে কোণ
এবিসি এর মান কত? আবার বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এসিডি সমান 130 ডিগ্রি এবং কোণ এবিসি সমান 2/3 কোণ বিএসি। তাহলে কোণ এবিসি এর মান কত? লিখে নিয়েছো তোমরা? এরপর চলে এসো 155 পাতায় নিজে করি 16.4। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের দুটো বা তিনটি কোণের পরিমাপ দেওয়া আছে। তারপর দুটো বাহুর মধ্যে তোমাকে বলতে হবে যে কোন বাহুটা বড় হবে। উপপাদ্যে নিশ্চয়ই পড়েছো, যে কোণটা বড় হবে তার বিপরীত বাহুটাও বড় হবে। এখানে দেখো 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু বিসি এবং 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে অবশ্যই বিসি বাহু গ্রেটার দেন এবি। বোঝা গিয়েছে তো সবার? তাই এখান থেকে তোমরা একটা ভালোভাবে দেখে রাখবে, অর্থাৎ ভালোভাবে বুঝে রাখবে, তাহলে যেমনই কোশ্চেন থাক অবশ্যই করতে পারবে। তারপরের পাতায় চলে এসো, এখান থেকে এই প্রয়োগ 7টা দেখে রাখবে। আগের অঙ্কগুলোর মতোই, কিন্তু এখানে কোণের পরিমাপ দেওয়া নেই, শুধু বলা আছে কোনটা বড়। তাহলে কোন বাহুটা বড় হবে সেটা তোমায় বলতে হবে। এরপর চলে এসো 158 পাতায় কোষে দেখি 16.2 এ একদম নিচের দিকে চলে এসো। এই 12 দাগের যেটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রমাণ করতে বলেছে, পরীক্ষাতে প্রমাণ করতে বলা থাকবে না। পরীক্ষাতে কিভাবে কোশ্চেনটা থাকবে আমি সেটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এবং কোণ এসিবি এর সমদ্বিখণ্ডকদ্বয় আই বিন্দুতে মিলিত হয়। এবি গ্রেটার দেন এসি হলে আইবি গ্রেটার দেন আইসি সত্য নাকি মিথ্যা? আইবি গ্রেটার দেন যদি আইসি হয় তাহলে অবশ্যই সত্য হবে। আর যদি প্রশ্নে এরকম বলা থাকে আইবি লেস দেন আইসি সত্য নাকি মিথ্যা? আইবি যদি আইসির থেকে ছোট হয়ে যায় তাহলে সেটা হবে মিথ্যা। প্রশ্নটা তোমরা লিখে নিয়েছো তো? তাহলে অধ্যায় 16 থেকে এই 4টি প্রশ্নই তোমরা দেখে নিও। এরপর আমরা আলোচনা করব জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে। তোমরা বের করে নাও 193 পাতায় অধ্যায় 20 জ্যামিতিক প্রমাণ। এই অধ্যায়টি প্রত্যেকটা স্কুলের সিলেবাসেই আছে, তাই এখান থেকে 1 মার্কস এবং 2 মার্কসের একটা করে মোট 2টো প্রশ্ন থাকবেই। আবার কোনো স্কুলে মোট 4টি প্রশ্নই এখান থেকেও থাকতে পারে। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই অবশ্যই এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে, প্রত্যেকটা অংশকেই বুঝবে। এখন তোমরা বের করে নাও এই অধ্যায়ের 195 পাতায় নিজে করি 20.2। এখান থেকে 2 দাগের গুলো দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকবে, বলতে হবে যে সেই দৈর্ঘ্যগুলো দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা এবং তার সঙ্গে তার ব্যাখ্যা করতে হবে। ত্রিভুজ আঁকার শর্ত কি? ত্রিভুজের দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর চেয়ে বড় হয় তাহলে আঁকা যাবে। এখানে দেখো 6 আর 3 9 আছে, তাহলে তৃতীয় বাহু 8-এর চেয়ে বড়, অর্থাৎ এখানে আমরা বলবো যে ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু যদি ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান বা তৃতীয় বাহুর চেয়ে ছোট হয়ে যায় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এই অঙ্কগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করবে, কারণ এখানে 3, 6 এবং 8 সেমি দেওয়া আছে, পরীক্ষাতে আলাদাও সংখ্যা থাকতে পারে। এখান থেকে 3টি আলাদা আলাদা টাইপস প্র্যাকটিস করে নিও, এ, বি এবং সি। এই 3টি টাইপসের মধ্যে একটা অবশ্যই পাবে। এরপর চলে এসো 202 পাতায়। এই পাতার 5-এর যে প্রয়োগটা আছে এটা দেখে রাখবে, 2 মার্কসের কোশ্চেনে কিন্তু এটা অনেক সময়ই থাকে। n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ ও একটি বহিঃকোণের পরিমাপ কি হবে? বা প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, n সংখ্যক বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ এবং একটি বহিঃকোণের পরিমাপের অনুপাত লেখো। অন্তঃকোণ নির্ণয়, বহিঃকোণ নির্ণয়ের জন্য এইখান থেকে যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। সূত্রগুলো ছাড়া এই অধ্যায়ে যে সমস্ত 2 মার্কসের অঙ্কগুলো থাকে সেইগুলো কিন্তু তোমরা করতে পারবে না। তাই এখান থেকে যে সমস্ত সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্র খাতার মধ্যে লিখে নেবে, মাঝে মাঝেই চোখ বোলাবে, দেখবে প্রত্যেকটা সূত্রই তোমার মনে থাকবে। এবং অবশ্যই পরীক্ষার দিন সকালবেলা প্রত্যেকটা অধ্যায়েরই প্রত্যেকটি সূত্রতেই একবার চোখ বুলিয়ে নেবে। 202 পাতার প্রয়োগ 5 দেখে রাখবে। তারপর চলে এসো 203 পাতায়। এখান থেকে 7-এর দাগেরটা দেখে রাখবে। তারপর 8-এর দাগের যে প্রয়োগটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা নির্ণয় করার জন্য
360 দিয়ে বহিঃকোণকে ভাগ করে দাও, তাহলেই অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে বহিঃকোণ কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ডিভাইড 60 ডিগ্রি ইকুয়ালস টু 6, অর্থাৎ বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে 6টি। তারপর যে অঙ্কটা আছে প্রয়োগ 9, এটাও ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 144 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করি। একটু আগেই বললাম বাহু সংখ্যা নির্ণয় করার সূত্রটি হচ্ছে 360 ডিভাইড বাই বহিঃকোণ। তাহলে আমাদের আগে এখান থেকে বহিঃকোণটা নির্ণয় করতে হবে। আরো একটা এখান থেকে সূত্র আছে, তোমরা সেটাও লিখে নাও। একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃকোণ সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির থেকে 144 ডিগ্রি যদি বাদ দাও, তাহলেই তোমরা পেয়ে যাবে যে বহিঃকোণটা কত। 360 দিয়ে 34কে ভাগ করলেই বাহু সংখ্যাটাও পেয়ে যাবে। অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো? যদি অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবে, এবং অবশ্যই ধ্যান দেবে এইখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষার সময় যে এই সংখ্যাগুলোই থাকবে সেটা কিন্তু নাও হতে পারে। তাই এই অধ্যায়ের সূত্রগুলো যদি মনে থাকে এবং অঙ্কের প্যাটার্নগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে যে কোনো অঙ্ক সহজেই করতে পারবে। এরপর চলে এসো পরের পাতায়, কোষে দেখি 20.2। এখান থেকে দেখে রাখবে 6 দাগের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। বহুভুজগুলির অন্তঃকোণ এবং বহিঃকোণের পরিমাপ লিখি। অন্তঃকোণ নির্ণয়ের সূত্রটি হচ্ছে 2 ইন্টু n-2 ইন্টু সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। n মানে হচ্ছে বাহু সংখ্যা। তাহলে প্রথমেরটাই লক্ষ্য করো, পঞ্চভুজ দেওয়া আছে। পঞ্চভুজে কতগুলো বাহু হয়? 5টি। তাহলে এখানে n এর জায়গায় 5 বসিয়ে দাও, তারপর ক্যালকুলেশনটা করলেই পঞ্চভুজের অন্তঃকোণ পেয়ে যাবে। আর অন্তঃকোণ যদি জানা থাকে, সেই অন্তঃকোণকে 180 ডিগ্রি দিয়ে বিয়োগ করলেই তুমি বহিঃকোণটাও পেয়ে যাবে। বোঝা গিয়েছে সবার? তাই 6 প্রত্যেকটা অঙ্কই দেখে রাখতে পারো। তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1 এবং 3। তারপর এখান থেকে 10 দাগের অঙ্কটা দেখে রাখবে, একটু আগেই যে প্রয়োগটা নিয়ে আলোচনা করলাম। তারপর এখানে যে 11 দাগের অঙ্কটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। একটা বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাত দেওয়া আছে, বাহু সংখ্যা লিখি। তাহলে এখানে দেখো অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাত হচ্ছে 3:2। তাহলে আমরা বলতে পারি অন্তঃকোণ হচ্ছে 3x এবং বহিঃকোণ হচ্ছে 2x। তাহলে এই দুটোর যোগফল কত হয়? 180 ডিগ্রি। এখান থেকে x এর মানটা নির্ণয় করে নাও এবং তারপর এই বহুভুজটির বহিঃকোণ বের করে নাও। তারপর তো তোমরা জানোই কিভাবে বাহু সংখ্যা নির্ণয় করতে হবে। এরপর এখান থেকে আর একটা অঙ্ক দেখে রাখবে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই 13 দাগেরটা, 11 দাগ অথবা 13 দাগ, এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক অবশ্যই প্রত্যেকটা স্কুলের কোশ্চেনেই থাকবে সুষম বহুভুজ থেকে। তাহলে এই অঙ্কগুলো দেখে নিও এবং অবশ্যই সূত্রগুলো ধ্যান দিয়ে পড়তে থাকবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায়ের পরবর্তী টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা। উপপাদ্য 13 থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রায়ই থাকে, আমি তোমাদের সেই প্রশ্নটা বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও। বহিস্থ কোনো বিন্দু থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেমি। ওই বিন্দু থেকে সরল রেখার ক্ষুদ্রতম দূরত্ব কত? তাহলে লক্ষ্য করো, এখানে একটা সরল রেখা আছে, এই সরল রেখার বাইরের একটা বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হয়েছে। এই লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেমি। জানতে চেয়েছে এই বিন্দুটির থেকে সরল রেখার ক্ষুদ্রতম দূরত্ব কত। মাথার মধ্যে রাখবে যেটা হচ্ছে লম্ব দূরত্ব সেটাই কিন্তু ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ ওই বিন্দু থেকে সরল রেখার ক্ষুদ্রতম দূরত্ব হবে 5 সেমি। প্রশ্নটা সবাই লিখে নিয়েছো তো? জ্যামিতির থেকে যে সমস্ত 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নগুলো থাকে, প্রত্যেকটা অধ্যায় থেকেই আমি এই 1 মার্কস এবং 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এই প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়তে থাকো। তাছাড়া তোমরা তো জানোই বিভিন্ন স্কুলের সিলেবাস আলাদা আলাদা হয়, কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে আমার সাজেশনসের বাইরে সেই প্রশ্নগুলোও কিন্তু তোমরা করে নেবে। এরপর আমরা আলোচনা করব জ্যামিতির থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, অর্থাৎ উপপাদ্য। এই উপপাদ্যগুলো যদি ভালোভাবে লিখতে পারো তাহলেই পেয়ে যাবে 10 মার্কস। পরীক্ষাতে 4টি উপপাদ্যের মধ্যে যে কোনো 2টি উপপাদ্য করতে হবে, অর্থাৎ অপশন তোমার কাছে অনেকগুলোই থাকবে। আমি তোমাদের মাত্র 5টি উপপাদ্য বলছি পড়ার জন্য। এই 5টি উপপাদ্য যদি ভালোভাবে পড়ো তাহলে দেখবে এই 5টির মধ্যে 2টি উপপাদ্য তো কমন পাবেই,
অনেক সময় 4টি উপপাদ্যও কিন্তু কমন পেয়ে যেতে পারো। যেহেতু বিভিন্ন স্কুলের গণিতের সিলেবাস আলাদা আলাদা, তার জন্যই আমি অধ্যায় ওয়াইজ উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করছি। অর্থাৎ যে অধ্যায় থেকে যে উপপাদ্যটা গুরুত্বপূর্ণ আমি উপপাদ্যের সঙ্গে অধ্যায়টাও বলে দেব, তাহলে তোমাদের সুবিধে হবে। যাদের যে অধ্যায়টা থাকবে তারা সেই অধ্যায়ের উপপাদ্যগুলো দেখবে, এবং যাদের পুরো সিলেবাসটা আছে তাদের তো আর বলার প্রয়োজন নেই। যে 5টি উপপাদ্য দিচ্ছি এই 5টি উপপাদ্যই দেখবে। প্রথমেই আমি আলোচনা করব অধ্যায় 20 জ্যামিতিক প্রমাণ থেকে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো, এবং এখান থেকে আমি প্রথমে যে দুটো উপপাদ্য দিচ্ছি এই দুটো উপপাদ্য মোস্ট অফ দ্য স্কুলের কোশ্চেনে থাকবেই। তাই অবশ্যই এই প্রথম দুটো উপপাদ্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবে। প্রথম গুরুত্বপূর্ণ উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য 11। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। একটা উপপাদ্য প্রমাণ করার জন্য প্রথমেই হচ্ছে পেন্সিলের সাহায্যে সুন্দরভাবে চিত্রটা অঙ্কন করবে, তারপর প্রথমেই লিখবে প্রদত্ত বা স্বীকার্য অর্থাৎ যেটা দেওয়া আছে, তারপর হচ্ছে প্রামাণ্য বা প্রমাণ অর্থাৎ যেটা প্রমাণ করতে বলেছে। এখানে কি বলেছে যে দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। এরপর হচ্ছে অঙ্কন। এটা কিন্তু সমস্ত উপপাদ্যে থাকে না, কিছু কিছু উপপাদ্যে প্রমাণের স্বার্থে প্রয়োজন হয়। তাই যে সমস্ত উপপাদ্যে অঙ্কন আছে সেই উপপাদ্যগুলো ভালোভাবে ধ্যান দেবে, নাহলে পরীক্ষার সময় যদি তুমি অঙ্কনটা করতে ভুলে যাও তাহলে কিন্তু আর প্রমাণটা করতেই পারবে না। অঙ্কন হয়ে যাওয়ার পর হচ্ছে প্রমাণ, অর্থাৎ ধাপে ধাপে যেটা তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ করে দেখিয়ে দেওয়া, এবং লাস্টে অবশ্যই লিখে দেবে প্রমাণিত। বোঝা গিয়েছে কিভাবে একটা উপপাদ্য লিখতে হবে? তা সত্ত্বেও যদি তোমাদের অসুবিধে হয় অবশ্যই ক্লাস 8 প্লেলিস্টে চলে যাও, সেখানে কিভাবে উপপাদ্য প্রমাণ করতে হয় সেই ভিডিওটা দেখে নাও। দেখবে পুরো ব্যাপারটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ উপপাদ্যটা বললাম উপপাদ্য 11। তারপর চলে এসো পরের উপপাদ্যে, এটাও খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য 12। প্রমাণ করি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। যে কোনো উপপাদ্য প্রমাণের জন্যই চিত্রটা একদম পরিষ্কার করে আঁকবে, পেন্সিলের সাহায্যে আঁকবে। যদি চিত্র ভুল হয় তাহলে উপপাদ্য ঠিক হলেও কিন্তু নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে বা নম্বর নাও পেতে পারো। উপপাদ্য 12 খুব সহজ এবং ছোট্ট একটা উপপাদ্য, এখান থেকে পড়ে নিও। অসুবিধে হলে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। এরপর এই অধ্যায় থেকে আরো একটা উপপাদ্য দেখে রাখতে হবে, উপপাদ্য 13। এটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ উপপাদ্য। তাছাড়া অনেক স্কুলের সিলেবাসেই দেখবে উপপাদ্যের জন্য শুধুমাত্র এই অধ্যায় 20টাই দেওয়া আছে। অধ্যায় 20 থেকে 3টি উপপাদ্যই দেখে রাখবে, তার মধ্য থেকে 11 এবং 12 খুবই গুরুত্বপূর্ণ, 13টাও দেখে রাখবে। এরপর আলোচনা করব অধ্যায় 9 থেকে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো। যদি তোমাদের সিলেবাসে এই অধ্যায় 9টা থাকে তাহলে এই উপপাদ্যটা দেখে রাখবে, যদি না থাকে তাহলে ভিডিওটা কিছুটা এগিয়ে নিয়ে যাও, তারপর যেখানটা আলোচনা করছি সেই অংশটা তোমরা দেখতে থাকো। অধ্যায় 9 থেকে একটা উপপাদ্য দেখে রাখবে, উপপাদ্য 6 খুবই গুরুত্বপূর্ণ। একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ যদি এই দুটো কোণ সমান হয় তাহলে তোমায় প্রমাণ করতে হবে এই কোণের বিপরীত বাহু এসি এবং এই কোণের বিপরীত বাহু এবি এই দুটো পরস্পর সমান। খুব সহজ এবং ছোট্ট একটা উপপাদ্য। একবার উপপাদ্যটাকে বুঝে বুঝে দেখে দেখেই লিখে নাও, তারপর একবার না দেখে লিখে নাও, দেখবে পুরো উপপাদ্যটাই তোমার মনে থেকে যাবে। তারপর আলোচনা করব অধ্যায় 16 থেকে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো। অধ্যায় 16 থেকে উপপাদ্য 7টা দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য। এরপর এই অধ্যায় থেকেই দেখে রাখবে আরো একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, উপপাদ্য 8। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। আমরা সবাই জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে সেটাই প্রমাণ করতে হবে। একদম সহজ উপপাদ্য, এটা নিশ্চয়ই তোমাদের অসুবিধে হবে না। থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তাহলে কোন কোনগুলো বললাম? সব থেকে গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে উপপাদ্য 11 এবং উপপাদ্য 12। তারপর বললাম উপপাদ্য 13 দেখে রাখবে। এই 3টি উপপাদ্য হচ্ছে অধ্যায় 20। তারপর অধ্যায় 9 থেকে দেখে রাখবে উপপাদ্য 6 এবং অধ্যায় 16 থেকে দেখে রাখবে উপপাদ্য 7 এবং 8। এছাড়া তোমরা তো জানোই বিভিন্ন স্কুলের যে কোশ্চেন সেটা আলাদা আলাদা হয়,
তাই এখান থেকে আমি বলবো আর দুটো উপপাদ্য তোমরা অবশ্যই একটু চোখ বুলিয়ে নেবে। অধ্যায় 9 থেকে তোমরা দেখে রাখবে উপপাদ্য 4, উপপাদ্য 6-এর উল্টো উপপাদ্য। উপপাদ্য 6টা যদি তুমি ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে এই উপপাদ্যটাও বুঝতে পারবে এবং সহজেই করতে পারবে। তারপর অধ্যায় 16 থেকেই আর দুটো উপপাদ্য একটু দেখে রাখবে, একটা হচ্ছে উপপাদ্য 10 এবং আরেকটা হচ্ছে উপপাদ্য 9। যে সমস্ত উপপাদ্যগুলো বললাম এই উপপাদ্যগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিয়েছো তো? এবং অবশ্যই ধ্যান দেবে উপপাদ্যটা লেখার সময় চ্যাপ্টারগুলো কিন্তু তার পাশে পাশে লিখে নেবে। তোমাদের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের উপপাদ্যগুলোই কিন্তু করতে থাকো। এরপর আমরা আলোচনা করব জ্যামিতির আরো একটা অংশ, সেটা হচ্ছে উপপাদ্যের প্রয়োগ। উপপাদ্যের প্রয়োগ বা এক্সট্রা উপপাদ্য দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে এবং এখান থেকে পেয়ে যাবে তোমরা 3 মার্কস। এই এক্সট্রা উপপাদ্যগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি, যাদের যে অধ্যায়টা আছে তারা সেই অধ্যায়ের এক্সট্রা উপপাদ্যগুলোই পড়তে থাকো। প্রথমে আলোচনা করছি অধ্যায় 9 থেকে এক্সট্রা উপপাদ্যগুলো। তোমরা বের করে নাও এই অধ্যায়ের 94 পাতা। এই পাতা থেকে প্রয়োগ 3টা দেখে রাখবে। তারপর চলে এসো পরের পাতায় অর্থাৎ 95 পাতায়। এই পাতার নিচের দিকে দেখো একটা উপপাদ্য দেওয়া আছে, এই প্রয়োগ 5টা দেখে রাখবে এবং এরপর তোমরা চলে এসো কোষে দেখি 9। কোষে দেখি 9 থেকে এই 9-এর দাগের উপপাদ্যটা দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, যাদের এবি সমান এসি এবং ডিবি সমান ডিসি এবং তারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ করি এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 9-এর দাগের এই উপপাদ্যের চিত্রটা কিরকম হবে বলতো? এই হচ্ছে দেখো, একটা হচ্ছে ত্রিভুজ এ বিসি এবং আরেকটা হচ্ছে ত্রিভুজ ডিবিসি। কারণ বলাই আছে যে দুটো ত্রিভুজ বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত, অর্থাৎ এটা হচ্ছে বিসি বাহু, তাহলে এই হচ্ছে দুটো ত্রিভুজ এ বিসি এবং ডিবিসি। চিত্র অঙ্কনের পর তোমরা তো জানোই কি করতে হবে, প্রদত্ত প্রামাণ্য এগুলো লিখতে হবে। এই উপপাদ্যও কিন্তু অঙ্কনের প্রয়োজন, এই এর সঙ্গে ডি যুক্ত করতে হবে এবং এই এডি বাহুটি বিসি বাহুকে ও বিন্দুতে ছেদ করবে। তারপর ধাপে ধাপে প্রমাণটা করে নিও। যদি এই উপপাদ্যটা করার ক্ষেত্রে কোথাও অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। তারপর চলে এসো পরবর্তী অধ্যায়ে অর্থাৎ অধ্যায় 16, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এই অধ্যায়ের 149 পাতা বের করে নাও। এই পাতাতে দুটো উপপাদ্য দেওয়া আছে, এই দুটোই কিন্তু করতে হবে, অর্থাৎ প্রয়োগ 3 এবং প্রয়োগ 4। তার মধ্যে এই প্রয়োগ 4টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। খুব সহজ একটা উপপাদ্য, তোমাদের বইয়ে দেখো করে দেওয়াই আছে। এইভাবেই প্রত্যেকটি অংশকে ধাপে ধাপে বুঝে বুঝে করার চেষ্টা করো, দেখবে উপপাদ্যটা মনে থেকে যাবে। তারপর চলে এসো কোষে দেখি 16.1। কোষে দেখি 16.1-এর পরের পাতায় চলে এসো। এখানে 11-র দাগে যে উপপাদ্যটা আছে এটা অবশ্যই ভালোভাবে করবে, খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এবং কোণ এসিবি অন্তর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ বিএসি। তাহলে এই হচ্ছে ত্রিভুজ এবিসি। তারপর কি বলেছে, কোণ এবিসি এর অন্তর সমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর অন্তর সমদ্বিখণ্ডক এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। এরপর এই চিত্রটাকে দেখে দেখেই উপপাদ্যটা করার চেষ্টা করো, চেষ্টা করতে থাকলেই কিন্তু অবশ্যই উপপাদ্যগুলো করতে পারবে। তারপর এখান থেকে তোমরা দেখে রাখবে 12-র দাগ, 16-র দাগ এবং 17-র দাগ। এরপর তোমরা বের করে নাও এই অধ্যায়েরই 157 পাতা। এই পাতার প্রয়োগ 11, এইটা দেখে রাখবে। তারপর চলে এসো কোষে দেখি 16.2। কোষে দেখি 16.2 থেকে 3টি উপপাদ্য দেখে রাখবে। প্রথমে হচ্ছে 3-এর দাগ, তারপর হচ্ছে 4-এর দাগ। 4-এর দাগে দেখো দুটো প্রমাণ দেওয়া আছে, এদের মধ্য থেকে এই 2-এর প্রমাণটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এবং তারপর তোমরা দেখে রাখবে এই 7-এর দাগ। 7-এর দাগেও দেখো দুটো প্রমাণ করতে দেওয়া আছে, দুটো প্রমাণই দেখে রাখতে পারো। তার মধ্য থেকে এই 2-এর প্রমাণটা অবশ্যই ভালোভাবে দেখে রাখবে। অধ্যায় 16 থেকে এই এক্সট্রা উপপাদ্যগুলোই দেখে নিও। এরপর আমরা আলোচনা করব অধ্যায় 20, জ্যামিতিক প্রমাণ। তোমরা বের করে নাও 196 পাতা। এই পাতার ওপরের দিকে যে প্রয়োগ 1 আছে খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা পরীক্ষাতে আসার
অনেকটাই সম্ভাবনা আছে। প্রমাণ করি যে একটা চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে যেরকম ছিল দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এখান থেকে খাতার মধ্যে একটা প্রশ্ন লিখে নাও তো, অনেক সময় 1 মার্কসে এই প্রশ্নটা থাকে। চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, সত্য নাকি মিথ্যা? তাহলে এর অ্যান্সার কি হবে? সত্য। কিন্তু যদি এইভাবে দেওয়া থাকে চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর, তখন হবে মিথ্যা। প্রশ্নটা সবাই লিখে নিয়েছো তো? তারপর এই পাতার থেকেই প্রয়োগ 2টাও দেখে রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর তোমরা চলে এসো পরের পাতায়, কোষে দেখি 20.1। এখান থেকে 5-এর দাগের যে উপপাদ্যটা আছে এটা অবশ্যই ভালোভাবে দেখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রমাণ করি যে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। এই উপপাদ্য প্রমাণের জন্য আগে একটা ত্রিভুজ এঁকে নাও, তারপর তিনটি মধ্যমা অঙ্কন করে নাও। এরপর নিশ্চয়ই তোমরা করতে পারবে। এখান থেকেও একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, তোমরা সেটা খাতার মধ্যে লিখে নাও। ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে ড্যাশ। অ্যান্সার কি হবে? ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। এরপর এখান থেকে আরেকটা উপপাদ্য দেখে নিও, সেটা হচ্ছে কোষে দেখি 20.2 এর এই 15 দাগের এক্সট্রা উপপাদ্যটা। আমি তোমাদের প্রত্যেকটা এক্সট্রা উপপাদ্যই আলাদা আলাদা চ্যাপ্টার ভাগ করে করে দিয়েছি এবং খুব গুরুত্বপূর্ণ এক্সট্রা উপপাদ্যগুলোই দিয়েছি। যেহেতু বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই আমি যে সমস্ত এক্সট্রা উপপাদ্যগুলো দিয়েছি এর বাইরেও তোমাদের স্কুলে যে সমস্ত এক্সট্রা উপপাদ্যগুলোকে প্র্যাকটিস করানো হবে সেইগুলোও কিন্তু ধ্যান দিয়ে প্র্যাকটিস করবে তোমরা। 197 পাতার থেকে তোমরা এই প্রয়োগ 3টাও একটু দেখে নিও, ঠিক আছে? যতগুলো এক্সট্রা উপপাদ্য বললাম প্রত্যেকটাই মার্ক করে নিয়েছো তো? ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। অসুবিধে হলে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। এরপর আমরা জ্যামিতির শেষ অংশটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ জ্যামিতিক চিত্র অঙ্কন। সম্পাদ্য, দুটো সম্পাদ্য দেওয়া থাকবে, একটা সম্পাদ্য করতে হবে। সম্পাদ্যের জন্য তো বললামই এই 3টি অধ্যায় থেকেই থাকবে এবং এই 3টি অধ্যায় প্রত্যেকটা স্কুলের সিলেবাসেই কিন্তু থাকবে। সম্পাদ্য অঙ্কনগুলো এই 3টি অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো অধ্যায় থেকে দেওয়া থাকবে। তাই তোমরা যে কোনো দুটো চ্যাপ্টার্সের সম্পাদ্য যদি ভালো করে প্র্যাকটিস করো তার মধ্য থেকে একটা সম্পাদ্য অবশ্যই কমন পাবে। তাহলে এখন দেখে নেব আমরা গুরুত্বপূর্ণ সম্পাদ্যগুলো। তোমরা বের করে নাও 208 পাতায় অধ্যায় 21 ত্রিভুজ অঙ্কন। অধ্যায় 21 সবাই বের করে নিয়েছো? এখন চলে এসো এই অধ্যায়ের 213 পাতায় কোষে দেখি 21। কোষে দেখি 21 থেকে যে সম্পাদ্যটা প্র্যাকটিস করবেই সেটা হচ্ছে এই 1-এর দাগের সম্পাদ্যটা। একটা ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি। একটা বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখবে, উপপাদ্যগুলো প্র্যাকটিস করার সময় বুঝে বুঝে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষাতে 6 সেমি এবং 7 সেমির জায়গায় 8 সেমি এবং 9 সেমিও দেওয়া থাকতে পারে। সম্পাদ্যটা কিভাবে অঙ্কন করবে, এখানে একটা দাগ নিয়ে নাও। এরপর এখানে বলেছে 60 ডিগ্রি, অবশ্যই পেন্সিল কম্পাসের সাহায্যেই 60 ডিগ্রি অঙ্কন করবে। তারপর এই বাহুটাকে নিয়ে নাও 6 সেমি। এরপর এখানে কম্পাস বসিয়ে 7 সেমির মাপ নিয়ে এখানে কেটে দাও, দেখবে তোমার ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এখানে ত্রিভুজ আঁকার জন্য যে শর্তটা দেওয়া আছে সেটাও কিন্তু আমাদের ম্যাচ করেছে, কারণ এই বাহুটা হচ্ছে 7 সেমি আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। বলাই আছে 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণটা হবে 60 ডিগ্রি। এরপর অবশ্যই নামকরণ করবে। এবিসি একটা ত্রিভুজ যার এবি হচ্ছে 6 সেমি, কোণ এবিসি 60 ডিগ্রি এবং এসি বাহু হচ্ছে 7 সেমি। এরপর আরো একটা ব্যাপার এখানে বলা আছে যে বাহুর মাপ কিরূপ হলে দুটো ত্রিভুজ পাবো। এই চিত্রে আমরা একটাই ত্রিভুজ পাচ্ছি, দুটো ত্রিভুজ যদি পেতে হয় তাহলে অবশ্যই এই এবি বাহুটাকে এসি বাহুর চেয়ে বড় হতে হবে। অর্থাৎ এখানে এসি বাহুটা হচ্ছে 7 সেমি, এবি বাহুকে 7 সেমির চেয়ে বেশি হতে হবে। বোঝা গিয়েছে? তারপর তোমরা এখান থেকে এই একই রকম একটা সম্পাদ্য 2-এর দাগের সম্পাদ্যটাও দেখে রাখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো আগের পাতায়, অর্থাৎ 212 পাতা। এই পাতার ওপরের দিকে দেখো এই যে 4-এর দাগে যে সম্পাদ্যটা আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কেন দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে?
কারণ এখানে আছে বড় বাহুটা 5 সেমি আর এখানে আছে দেখো 4.5 সেমি। তাহলে বললামই এই যে বাহুটা হবে এই বাহুটা অবশ্যই এই বাহুর চেয়ে বড় হতে হবে, সেক্ষেত্রেই আমরা দুটো ত্রিভুজ পাবো। যেভাবে এখানে করে দেওয়া আছে এইভাবেই প্র্যাকটিস করতে থাকো। অসুবিধে হলে অবশ্যই আমায় কমেন্টে জানিও। অধ্যায় 21 থেকে এই 3টি সম্পাদ্য তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেই। এছাড়া এখান থেকে আরেকটা সম্পাদ্য দেখে রাখতে পারো, সেটা হচ্ছে 213 পাতায় এই 6 দাগেরটা। ত্রিভুজ অঙ্কনগুলো অনেকের ক্ষেত্রে একটু কঠিন মনে হতে পারে, তারা অবশ্যই এরপর যে দুটো অধ্যায় আছে অর্থাৎ অধ্যায় 22 এবং অধ্যায় 23 এখান থেকে মাত্র 3টি সম্পাদ্য ভালো করে প্র্যাকটিস করতে থাকো, দেখবে তার মধ্য থেকে একটা সম্পাদ্য অবশ্যই পরীক্ষার খাতায় পাবেই। তাহলে এরপর আমরা দেখে নেব পরের দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সম্পাদ্যগুলো। প্রথমেই আলোচনা করব অধ্যায় 22 সমান্তরাল সরল রেখা অঙ্কন। এই অধ্যায়টির থেকে একটা সম্পাদ্য ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই কমন পেয়ে যাবে। চলে এসো 219 পাতায় কোষে দেখি 22। কোষে দেখি 22-এর 1-এর দাগের সম্পাদ্যটা দেখে রাখবে। একটি সরল রেখা XY এর বহিস্থ বিন্দু Z। তাহলে একটা সরল রেখা অঙ্কন করো যার বহিস্থ বিন্দু হচ্ছে Z। এই সরল রেখাটার নাম দিয়ে দাও XY আর এই বিন্দুটা হচ্ছে Z। এই Z বিন্দু দিয়ে কতগুলো সরল রেখাংশ আঁকতে পারবো দেখি যারা XY এর সমান্তরাল। মনে রাখবে যে কোনো বহিস্থ বিন্দু দিয়ে একটাই সমান্তরাল সরল রেখা আঁকা যায়। সমান্তরাল সরল রেখা অঙ্কনের জন্য তোমরা একান্তর কোণ দিয়েও করতে পারো অথবা অনুরূপ কোণ দিয়েও করতে পারো। কিভাবে করতে হবে, এখানে একটা দাগ টেনে দাও XY এর সঙ্গে Z বিন্দুর। এরপর এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো, সেই একই মাপে এই Z বিন্দু থেকেও একটা বৃত্তচাপ অঙ্কন করো। এরপর এই বৃত্তচাপটার মাপ নিয়ে নাও, সেই মাপে এই বৃত্তচাপটাকে কেটে দাও এবং এই বিন্দুটা এবং Z বিন্দুটা এই দুটো বিন্দুকে যোগ করে দাও, তাহলেই পেয়ে যাবে তোমরা XY এর সমান্তরাল সরল রেখা। অবশ্যই যে কোনো সম্পাদ্য অঙ্কনের পর নামকরণ তো করবেই, তাহলে এখানে নাম দিয়ে দাও PQ। এরপর লিখে দাও XY সমান্তরাল PQ যেটি Z বিন্দুগামী। এরপর তোমরা চলে এসো পরবর্তী অধ্যায়ে, অধ্যায় 23 প্রদত্ত সরল রেখাংশকে সমান 3টি ও 5টি ভাগে বিভক্ত করা। এখান থেকে দুটো সম্পাদ্য তোমরা প্র্যাকটিস করবে। চলে এসো 223 পাতায় কোষে দেখি 23। প্রথমেই যে সম্পাদ্যটা দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ সম্পাদ্য। একটা 10 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ PQ আঁকি এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই PQ সরল রেখাংশকে 5টি ভাগে ভাগ করি। কিভাবে এই সম্পাদ্যগুলো করতে হবে, প্রথমেই যেটা মাপটা দেওয়া থাকবে সেই মাপটা নিয়ে নাও, অর্থাৎ 10 সেমি। নামকরণ তো করতেই হবে P এবং Q। এরপর এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করো, সেই একই মাপে Q বিন্দুতেও একটা বৃত্তচাপ অঙ্কন করো। এরপর P বিন্দুতে যে বৃত্তচাপটা অঙ্কন করেছো যে কোনো মাপে এই বৃত্তচাপটাকে কেটে দাও, সেই একই মাপে Q বিন্দুতে যে বৃত্তচাপটা অঙ্কন করেছো সেটাকে কেটে দাও। এরপর P এর সঙ্গে এটাকে বাড়িয়ে দাও এবং Qর সঙ্গে এটাকে বাড়িয়ে দাও। এখন ভালো করে লক্ষ্য করো এই সরল রেখাংশটিকে ক ভাগে ভাগ করতে হবে, 5টি ভাগে। তাহলে মনে রাখবে যতগুলো ভাগে ভাগ করতে হবে তার চেয়ে একটা কম ভাগে কাটতে হবে। এখানে 5টি ভাগ বলেছে, তাহলে 4 ভাগে কাটতে হবে। তাহলে P থেকে যে কোনো মাপে এই রেখাংশটিকে 4 ভাগে কেটে দাও। একইভাবে Q বিন্দু থেকেও সেই একই মাপে এই রেখাটিকে 4 ভাগে কেটে দাও। তারপর যে বৃত্তচাপগুলি কেটেছো সেগুলো স্কেলের সাহায্যে যোগ করে দাও পরপর প্রত্যেকটাই। তাহলেই দেখো এই রেখাংশটি 5 ভাগে হয়ে গেল, 1 2 3 4 এবং 5। এখানে যেহেতু আমি পেন্সিল কম্পাসের সাহায্যে করিনি তাই প্রত্যেকটা ভাগই আলাদা আলাদা বোঝাচ্ছে। পেন্সিল কম্পাসের সাহায্যে করলে দেখবে প্রত্যেকটা ভাগই সমান ভাগ হবে এবং যেহেতু এটা 10 সেমি তাই প্রত্যেকটাই হবে 2 সেমি করে। তারপর এই অধ্যায়ের এই 4-এর দাগেরটা দেখে রাখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশকে সমান 7টি ভাগে ভাগ করি। তারপর সেখান থেকে 7.2 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকি। পরীক্ষাতে এই প্রশ্নটা আলাদাও থাকতে পারে, যেমন 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশকে 7 ভাগে ভাগ করি। পরের অংশটা দেওয়া নাও থাকতে পারে। এই অধ্যায়ের সম্পাদ্যগুলো কিন্তু একই রকম। প্রথমে কাজ হচ্ছে সরল রেখাংশ অঙ্কন করো, তারপর সেই সরল রেখাংশটাকে যতগুলো ভাগে ভাগ করতে হবে তার চেয়ে একটা কম ভাগে কাটতে থাকো। এখান থেকে আমি দু একটা আরো সম্পাদ্য বলে দিচ্ছি, সেইগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রাখতে পারো। প্রথমটা লিখে নাও, 9 সেমি দৈর্ঘ্যের রেখাংশকে সমান
3 ভাগে ভাগ এবং 7.5 সেমি রেখাংশকে সমান 5 ভাগে ভাগ। খুব সহজ একটা অধ্যায়। একটা সম্পাদ্য যদি ভালো করে করতে পারো তাহলে যে কোনো সম্পাদ্যই থাক না কেন ইজিলি সেই সম্পাদ্যগুলোও করতে পারবে। তাহলে কোষে দেখি 23 থেকে আমি দিলাম 1-এর দাগ, 4-এর দাগ এবং 9 সেমি দৈর্ঘ্যের রেখাংশকে 3 ভাগে ভাগ এবং 7.5 সেমি দৈর্ঘ্যের রেখাংশকে 5 ভাগে ভাগ। এছাড়া এখান থেকে আরেকটা তোমরা দেখে রাখতে পারো, সেটা হচ্ছে এই 2-এর দাগের সম্পাদ্যটা। এই ছিল তোমাদের গণিতের জ্যামিতির অংশগুলোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এছাড়া তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের আরও দুটো সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে, যেখানে পাটিগণিত, বীজগণিত এবং রাশি বিজ্ঞানের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেছি এবং বিজ্ঞানেরও দুটো সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে। এই প্রত্যেকটি সাজেশনস ভিডিওতে আমি যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা অবশ্যই বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি এই প্রশ্নগুলো বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধে হয় অবশ্যই আমায় এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা আমায় ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। প্রত্যেকটা স্কুলেই মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে তোমাদের এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষাগুলো, অর্থাৎ হাতে এখন সময় মাত্র 15টা দিন। তাই এই সময়টাকে কিন্তু পুরোপুরিভাবে থার্ড ইউনিট টেস্টের প্রিপারেশনের জন্য কাজে লাগাও। এই সময় একটা রুটিন তৈরি করে নাও, সেই রুটিনে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সময় দাও এবং সেই অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টকে ভালোভাবে পড়তে থাকো, দেখবে অবশ্যই পরীক্ষাতে সফল হবেই। আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্টের জন্য গণিতের সম্পূর্ণ সাজেশনস দেওয়া হয়ে গেল। এছাড়া বিজ্ঞানেরও আমি দুটো সাজেশনস ভিডিও দিয়েছি। যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিংক থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। বিজ্ঞানের শুধুমাত্র ভৌত বিজ্ঞানের দুটো অধ্যায় এবং জীবন বিজ্ঞানের একটা অধ্যায় থেকে সাজেশনস দেওয়া বাকি আছে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি সম্ভব হলে এই সপ্তাহের মধ্যেই সেই 3টি অধ্যায় থেকেও সাজেশনস ভিডিও নিয়ে আসার। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না এবং এই প্রত্যেকটি ভিডিওই তোমার বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং দিশা টিউশন সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।